আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবু বকর সিদ্দিক রিয়াদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্রে 3 নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নিই। আমরা গত দুটো ক্লাসে লেকচার নাম্বার 1 এবং লেকচার নাম্বার 2-এ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখেছি। একটা কথা আছে, শেষ ভালো যায় সব ভালো যায়। যারা প্রথমে ক্লাস 1 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত বা ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েছো, কিন্তু এই ইন্টারমিডিয়েট সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার লাইফ চেঞ্জ হওয়ার জন্য। অর্থাৎ তুমি ভার্সিটিতে পড়বা নাকি পড়বা না, ওকে? সুতরাং এই সময়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে তোমার এই লাইফটাকে হাইলাইট করতে হইলে তোমাকে খুব অল্প সময়ে বিস্তারিতভাবে পড়তে হবে। সেই জন্য আজকে আমরা লেকচার নাম্বার 3 সুন্দরভাবে সাজিয়েছি, যেন শুধু এইচএসসি না, অ্যাডমিশনের জন্য কাজে লাগে। এইভাবেই লেকচারটি সাজানো হয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে বসতি। বসতি সম্পর্কে আজকে আমরা জানবো এবং কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা ফোকাস করব বা বিস্তারিত জানার চেষ্টা করব, সেগুলো একটু দেখে নেওয়া যাক। ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা, বাংলাদেশের গ্রামীণ বসতি, বাংলাদেশের গ্রামীণ হাট বাজার, বাংলাদেশের নগরায়নের ধারা, বাংলাদেশের প্রধান নগরসমূহ, বাংলাদেশের নগরসমূহে অতিরিক্ত জনসংখ্যা জনিত সমস্যা ও সমাধান। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব ভৌগোলিক পরিবেশ ও বসতির ভিন্নতা নিয়ে। তার আগে আমরা জেনে নেব বসতি কি। ওকে, তারপরে আমরা বসতির বিভিন্ন ভাগ সম্পর্কে জেনে নেব, বিক্ষিপ্ত বসতি কি, সমকোণী বসতি কি। ওকে, এগুলো সম্পর্কে আমরা আজকে জানবো। ওকে, তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। ওকে, ক্লাস শুরু করার আগে আপনাদের সবার কাজ হচ্ছে সবাই ক্লাসের সাথে সাথে খাতা নিয়ে বসবেন। ওকে, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো নোট করবেন এবং আমি কোনো তথ্য দিচ্ছি কিনা এগুলো খেয়াল রাখবেন। ওকে, আর ক্লাস খুব মনোযোগ সহকারে শুনবেন, অন্য কিছু করবেন না। ওকে, তাহলে চলুন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা দেখব বসতি কাকে বলে। বসতির সংজ্ঞা হচ্ছে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্মিত আবাসস্থলকে বসতি বলে। অর্থাৎ আমরা কোনো জায়গায় যদি স্থায়ী হবে, কী হবে? স্থায়ী হবে। অস্থায়ী হলে কিন্তু বসতি হবে না। বসতির শর্তই হচ্ছে স্থায়ী হতে হবে। কী হইতে হবে? স্থায়ী হইতে হবে। আমরা যদি কোনো স্থায়ীভাবে বসবাসের জন্য কোনো আবাসস্থল বলতে কী বোঝাচ্ছে? ঘর, বাড়ি, দালান কোঠা তৈরি করি, তাহলে তাকে বলা হচ্ছে বসতি। খুব সহজ করে মনে রাখবেন, বসবাসের জন্য স্থায়ীভাবে বাসস্থান তৈরি করাকে বলা হচ্ছে বসতি। ক্লিয়ার? ওকে, যে সমস্ত ভৌগোলিক পরিবেশ মানব বসতি স্থাপনা নিয়ামকের ভূমিকা পালন করে, দুটি নিয়ামক আছে। কতটি নিয়ামক আছে? দুটি নিয়ামক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে আপনার সামাজিক পরিবেশ। ওকে, প্রাকৃতিক পরিবেশের ভিতরে কী কী আছে? ভূপ্রকৃতি আছে, মাটির বৈশিষ্ট্য আছে, জলবায়ু আছে, সূর্যলোক, পানি সহজলভ্যতা আছে। আর সামাজিক পরিবেশের ভিতরে কী কী আছে? অর্থনীতি, সংস্কৃতি, সমাজ এবং রাজনীতি আছে। অর্থাৎ আমরা এই প্রাকৃতিক পরিবেশ এবং এই অর্থনৈতিক সামাজিক পরিবেশ, এই দুটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে দেখেন ভূপ্রকৃতি অর্থাৎ আপনার হচ্ছে কোনো জায়গায় যে বসতি গড়ে উঠবে, এই বসতি গড়ে ওঠার জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ভূপ্রকৃতি। সেই জায়গায় ভূপ্রকৃতিটা কেমন, সেই জায়গায় বসবাসের উপযুক্ত কিনা। ধরেন আপনিকে বললাম লাদাখ বা অ্যান্টার্কটিকা মহাদেশের গড় তাপমাত্রা হচ্ছে -250, এবং যদি তাপমাত্রা আরও কমে যায় তাহলে হয় 350 থেকে 400। এখন আপনি যে ওখানে বসতি স্থাপন করতে বলি, আপনি কি ওখানে বসতি স্থাপন করবেন? অবশ্যই করবেন না। তাহলে কই করতে হবে? ভূপ্রকৃতি দেখতে হবে। ওই জায়গায় আমার পশুপালন করতে পারবো কিনা, চাষ করতে পারবো কিনা, আমার বসবাস উপযোগী কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে ভূপ্রকৃতি। প্রকৃতি কী বলতে কী বোঝাচ্ছে? সেই জায়গাটা পরিবেশটা কেমন, আমার বসবাসের উপযোগ্য কিনা, পরিবেশ বসবাসের উপযোগ্য কিনা, বসবাসের উপযোগ্য কিনা, উপযোগ্য কি না। ওকে, অর্থাৎ সেই পরিবেশটা আমার বসবাসের উপযোগ্য কিনা, এটা হচ্ছে আপনার ভূপ্রকৃতি নির্দেশ করে। দেন আমরা জানবো হচ্ছে মাটির বৈশিষ্ট্য। যে জায়গায় আমি বসবাস করব সেই জায়গায় আমি ফলমূল, সবজি এগুলো উৎপাদন করতে পারি কিনা। অর্থাৎ শুধু বসবাস করলে হবে না, আমাকে বাঁচতে হবে। উই লিভ টু ইট, মানে উই লিভ টু ইট মানে আমরা খেয়ে তো বাঁচি, তাই না? অর্থাৎ আমরা খাই কেন? বাঁচার জন্য তো খাই। তাহলে উই ইট টু লিভ। অর্থাৎ তাহলে আমাদেরকে ভাবতে হবে যে শুধু বাসস্থান দালান করা তৈরি করলে হবে না, আমাদেরকে বাঁচতে হবে। সেই জন্য মাটির বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। ওকে, সেই জায়গায় মাটির বৈশিষ্ট্য, সেই জায়গায় দোআঁশ মাটি
দোআঁশ মাটি সবচেয়ে ভালো, দোআঁশ মাটি নাকি বেলে মাটি নাকি এঁটেল মাটি? এঁটেল মাটি, এঁটেল মাটিতে কোনো ফল ফলে না, সব খুব হচ্ছে আপনার শক্ত এবং লাল মাটি। বেলে মাটি হচ্ছে বালুযুক্ত মাটি, আর দোআঁশ মাটি হচ্ছে ফসল ফলানোর জন্য সর্বোত্তম মাটি হচ্ছে দোআঁশ মাটি। ওকে, জলবায়ু, সেই জায়গায় জলবায়ু কেমন? সেই জায়গায় জলবায়ু গরম নাকি ঠান্ডা? গরম নাকি ঠান্ডা? গরম নাকি ঠান্ডা নাকি নাতিশীতোষ্ণ? নাতিশীতোষ্ণ, অর্থাৎ আপনারা যদি বলে সাহারা মরুভূমিতে গিয়ে থাকেন, ওখানে বসতি স্থাপন করেন, হ্যাঁ বসতি স্থাপন করতে পারবেন, কিন্তু ওই জায়গায় বসবাস করতে পারবেন না, কারণ জলবায়ু হচ্ছে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। যেমন দেখেন, আপনাকে যদি বলি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশে বাস করেন, ওখানে বসবাস করতে পারবেন না, কারণ ওখানে জলবায়ু একটা ফ্যাক্টর, কারণ ওখানে প্রচুর ঠান্ডা থাকে। ওকে, তবে ঠান্ডা যদি কোনো এলাকার বৈশিষ্ট্য হয়, ধরেন 3 মাস ঠান্ডা বা এইগুলো হলে সহ্য করা যায়, বা আমার দেশে যেমন 3 মাস ঠান্ডা থাকে, 3 মাস গ্রীষ্মকাল। ওকে, তো এটা ঠিক আছে, এটা একটা সীমাবদ্ধতার ভিতর আছে, কিন্তু সারাটা বছরই যদি 24টা দিন যদি আপনার 24টা ঘন্টা যদি আপনার এই বরফ অথবা গরম পড়ে, আপনি কিন্তু ওই জায়গায় বসবাস করতে পারবেন, অর্থাৎ সেই জায়গায় জলবায়ুটা নাতিশীতোষ্ণ হলে বেটার। আর গরম জায়গায় মানুষ মোটামুটি বাস করে, ঠান্ডা জায়গায় সবচেয়ে বেশি কম মানুষ বসবাস করে। ওকে, এবার দেখেন পানি সহজলভ্যতা, সেই জায়গায় পানি পাবো কিনা, আমি যে খেয়ে বেঁচে থাকবো জীবন ধারণের জন্য, অথবা পশু পাখির জন্য, অথবা গাছপালার জন্য, সেই জায়গায় পানি আছে কিনা, পানি এটা একটি পানি সহজলভ্যতা, অত সহজে পানি পাওয়া যায় কিনা, এটা একটি হচ্ছে আপনার প্রধান ফ্যাক্টর, এবং এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ফ্যাক্টর। ওকে, এবার আমরা দেখব সামাজিক পরিবেশ। আমরা যখন কোনো বসতি স্থাপন করব, সেই জায়গায় আমার অর্থনীতি কেমন, অর্থাৎ আমার কেমন টাকা আছে। ওকে, এটা নির্ভর করে অর্থনীতির উপর। দেন দেখেন সংস্কৃতি, অর্থাৎ আমি যে সংস্কৃতি মনে আমি ঠিক ওই জায়গায় বসবাস করি। যেমন দেখেন, আমি যদি গান বাজনা পছন্দ করি, তাহলে আমার ইচ্ছা হয় যে আমি এমন এলাকায় বাস করি যেন ওই এলাকায় সবাই গান বাজ পছন্দ করে। অথবা আমি হিন্দু, অথবা আমি মুসলমান, দেখা যাচ্ছে আমি মুসলমান হইলে আমি দেখা যাচ্ছে যে জায়গায় মুসলিম অধ্যুষিত এলাকা ওই জায়গায় বসবাস করব। আমি যে হিন্দু হই, তাহলে আমি যে জায়গায় হিন্দু অধ্যুষিত এলাকা ওই এলাকায় বসবাস করবো, কারণ হিন্দুদের সংস্কৃতি হিন্দুদের সাথে মিলবে, মুসলমানের সংস্কৃতি মুসলমানদের সাথে মিলবে, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে একটা ফ্যাক্টর। সমাজ তো লাগবেই। দেন দেখেন রাজনীতি বিষয়টা হচ্ছে একটা সামাজিক পরিবেশের একটি নিয়ামক। কেন? আমি যে রাজনীতিতে বিশ্বাসী, আমি চিন্তা করব বা ভাববো বা আমি সিদ্ধান্ত নেব যে আমি ওই এলাকায় বসবাস করব এবং ঠিক ওখানে একটা বসতি স্থাপন করব স্থায়ীভাবে। কীভাবে? স্থায়ীভাবে। ধরেন আমি যে কথা ধরেন আমি আওয়ামী লীগ বা বিএনপি করি, তাহলে আমি চিন্তা করব যে হচ্ছে আমার সাপোর্টার তো আওয়ামী লীগ অথবা বিএনপি, আমি ওখানে যে বসবাস করবো, কারণ তাদের সাথে আমার মতাদর্শ মিলবে, অর্থাৎ যার সাথে রাজনীতি ভালো মিলবে, মতাদর্শ মিলবে, ঠিক আমি ওই জায়গায় বসতি স্থাপন করব। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট, মানব বসতির ভিন্নতা। আমরা বসতিকে বিভিন্নভাবে ভাগ করব। কীভাবে ভাগ করব? বিভিন্নভাবে ভাগ করব। বিক্ষিপ্ত বসতি কি, এটা আমরা জানবো। স্থায়ীটা কি, ক্ষণস্থায়ী কি, এটা আমরা জানবো। ওকে, প্রথমে দেখেন ক্ষণস্থায়ী বসতি, অস্থায়ী বসতি এবং হচ্ছে স্থায়ী বসতি। 3টা ভাগ আছে। কয়টা ভাগ? 3টা ভাগ। মানব বসতির ভিন্নতা কি হিসেবে ভিন্নতা? স্থিতিকাল অনুসারে। স্থিতিকাল মানে কি? স্থিতিকাল মানে হচ্ছে আপনার সময় অনুসারে বসতির ভিন্নতা। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী। ওকে, এবার আসেন স্থায়ী। তো আমরা জানি, আমরা 3 নাম্বার থেকে শুরু করি। স্থায়ী হচ্ছে আপনার যেটা অনেক দিন ধরে বসবাস করবে, অনেক বছর ধরে বসবাস করবে, অনেক বছর ধরে বসবাস করলে সেটা হচ্ছে আপনার স্থায়ী বসতি। কি বসতি? স্থায়ী বসতি। এবার আসেন, এখানে আপনার করবেন হচ্ছে কনফিউশন। কি করবেন? কনফিউশন। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী। এখন ক্ষণস্থায়ী মানে কি? অল্প। আর অস্থায়ী মানে কি? মানে অল্প। তাহলে কি দুটো একই হচ্ছে না? ঠিক আছে, একই, কিন্তু এক হলেও একটা সূক্ষ্ম, খুব একটা এক্সকিউজেড হচ্ছে পার্থক্য আছে। কীরকম? অস্থায়ী বসতিতে এখানে হচ্ছে আপনার আমি যে জায়গায় থাকবো, সেই জায়গায় হচ্ছে আমার খাদ্য শেষ হইলে আমি অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে অস্থায়ী। খাদ্য যদি শেষ হয়, খাদ্য শেষ হলে আমি অন্য জায়গায় বসতি স্থাপন করব। তাহলে খাদ্য শেষ হওয়া, এটা হচ্ছে অস্থায়ী বসতির একটা বৈশিষ্ট্য। কিন্তু খাদ্য শেষ হওয়া ক্ষণস্থায়ী বসতির একটা বৈশিষ্ট্য নয়। ক্ষণস্থায়ী বৈশিষ্ট্য মানে হচ্ছে আপনার অল্প সময়ের জন্য আমরা কোনো স্থানে বসতি স্থাপন, অল্প সময়ের জন্য
আমরা এটা বলতে পারি যে ক্ষণস্থায়ী বসতির বিপরীত হচ্ছে স্থায়ী বসতি। তাহলে ক্ষণস্থায়ী বসতির বিপরীত স্থায়ী কোনটা? স্থায়ী বসতি। স্থায়ী বসতিতে অনেক বছর ধরে বসতি স্থাপন করা হয়, আর ক্ষণস্থায়ীতে হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য বসতি স্থাপন করা হয়। আর অস্থায়ী বসতির বৈশিষ্ট্য হচ্ছে এখানে অল্প সময় তো থাকবেই। কী হবে এখানে? অল্প সময় তো থাকবেই। আর একটা বৈশিষ্ট্য কি? আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার খাদ্য শেষ হলে। কি শেষ হলে? খাদ্য শেষ হলে আমরা অন্য জায়গায় বসতি স্থাপন করব। অর্থাৎ আমরা স্থিতিকাল অর্থাৎ সময়ের ভিন্নতাকে সময়ের ভিন্নতা অনুসারে বসতিকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা স্থায়ী, অস্থায়ী এবং ক্ষণস্থায়ী, তিনটা সম্পর্কে আমাদের ক্লিয়ার। ওকে ওকে, দেখেন নেক্সট। অবস্থান অনুসারে বসতি। কি অনুসারে বসতি? অবস্থান অনুসারে। অর্থাৎ অবস্থা, যেমন ধরেন সমতল, পাহাড়ি, এগুলোকে একটা অবস্থান আছে না? এই অবস্থা অনুসারে বসতিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পাহাড়ি, একটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে জলাশয় বসতি। তাহলে জলাশয় বসতি, পাহাড়ি বসতি এবং সমতল বসতি, এগুলো হচ্ছে অবস্থান অনুসারে বসতির প্রকারভেদ। তাহলে পরীক্ষা যদি এমসিকিউ হিসেবে আসে, সমতল বসতি কোন ধরনের বসতি? অবস্থান অনুসারে বসতি নাকি স্থিতিকাল অনুসারে বসতি? অ্যান্সার হবে অবস্থান অনুসারে বসতি। ওকে, প্রথমে আমরা দেখি সমতল বসতি। সমতল বসতি আমরা যে মানুষ, মানে আমরা তো সবাই মানুষ, আমরা যে দেখা যাচ্ছে আমরা সমতল স্থানে বসবাস করি, যেমন ঢাকা, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, এগুলো সব সমতল স্থান না, পাহাড় না, কিন্তু উঁচু না, কিন্তু জাস্ট এগুলো কি সমতল না? অর্থাৎ সমতলকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সমতল বসতি। অর্থাৎ সমতল এখানে স্থান থাকবে। অর্থাৎ সমভূমিকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সমতল বসতি। কি বসতি? সমতল বসতি। ক্লিয়ার? ওকে, এবার দেখেন পাহাড়ি মানে কি? অবশ্যই সেখানে পাহাড় থাকবে। উঁচু স্থান, উঁচু স্থান মানে তো পাহাড় বোঝাচ্ছে। উঁচু স্থানকে কেন্দ্র করে, অর্থাৎ পাহাড়কে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠবে তাকে বলা হচ্ছে পাহাড়ি বসতি। কি বসতি? পাহাড়ি বসতি। তাহলে আমরা পাহাড়ি বসতি এবং সমতল বসতি সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আমরা জানবো হচ্ছে জলাশয় বসতি। কি বসতি? জলাশয় বসতি। দেখেন এখানে একটা মজার একটা বিষয় আছে। সমতল, পাহাড়ি, এই দুটো জায়গায় কি? এই দুটো জায়গায় কি মানে স্থলনা, স্থলনা, আর জলাশয় কি? জল। তাহলে এই দুটো হচ্ছে স্থল এবং এটা হচ্ছে জলভাগ। ওকে, জলাশয় বসতি মানে কি? সেখানে জল থাকবে। দেখেন এখানেই কিন্তু আমরা সংজ্ঞা পেতে পারি। জলাশয় বসতি মানে কি? সেখানে জল থাকবে। জল মানে কি? জল কোথায় থাকে? জল থাকে হচ্ছে আপনার পুকুর, কিন্তু চলবে না, পুকুর ছোট হয়। জল বলতে বোঝাচ্ছে এখানে হ্রদ, নদী, সাগর, মানে বড় কিছু হইতে হবে। ওকে, বা দিঘি হইতে হবে, দিঘি হইতে পারে। তাহলে জলাশয় কেন্দ্রিক বসতি বলতে বোঝাচ্ছে হ্রদ, দেন হচ্ছে আপনার সাগর, নদীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে আপনার জলাশয় বসতি। তাহলে আমরা অবস্থান অনুসারে বসতিগুলো বুঝতে পেরেছি। 1 নাম্বার হচ্ছে জলাশয় বসতি, 2 নাম্বার হচ্ছে পাহাড়ি বসতি, 3 নাম্বার হচ্ছে সমতল বসতি। সমতল বসতি হচ্ছে সমভূমিতে বাস করে, যে সমভূমিতে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে আপনার সমতল বসতি। আর পাহাড়ি বসতি হচ্ছে আপনার পাহাড়কে কেন্দ্র করে, অর্থাৎ উঁচু স্থানকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে পাহাড়ি বসতি। আর একটা জলাশয় বসতি। জলাশয় মানে কি? জল, যেখানে জল আছে, অর্থাৎ নদ, নদী, খাল, বিল, সাগর, হ্রদকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে বলা হয় জলাশয় বসতি। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট। এবার দেখেন আকৃতি অনুসারে বসতি। কি অনুসারে বসতি? আকৃতি অনুসারে বসতি। এবার দেখেন দ্বন্দ্ব বসতি কি? দ্বন্দ্ব বসতি হচ্ছে আপনার বসবাসের সুবিধার্থে। কিসের সুবিধার্থে? বসবাসের সুবিধার্থে নদীর ধার অথবা রাস্তার ধারকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় দ্বন্দ্ব বসতি। দ্বন্দ্ব বসতি কি? দ্বন্দ্ব বসতি হচ্ছে বসবাসের সুবিধার্থে, বসবাসের সুবিধার্থে নদী অথবা রাস্তার দুই পাশকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে, যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে দ্বন্দ্ব বসতি। ক্লিয়ার? তাহলে এক কথা আমরা মনে রাখবো, জিনিসটা হচ্ছে দ্বন্দ্ব বসতির বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কি থাকবে? নদী অথবা রাস্তার দুই পাশে, কোন পাশে? এক পাশে হইলে হবে না, কিন্তু দুই পাশে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে আপনার দ্বন্দ্ব বসতি। ক্লিয়ার? ওকে, এবার সমকোণী বসতি কি? সমকোণী বসতি আপনি জ্যামিতিক 90 ডিগ্রি কোণ আছেন, ঠিক ওই রকম সমকোণ মানে কি? 90 ডিগ্রি। সমকোণ বসতি বলতে বোঝাচ্ছে 3 রাস্তা। কয় রাস্তা?
তিন রাস্তাকে কেন্দ্র করে, অর্থাৎ ইংরেজি ওয়াই অক্ষর, ইংরেজি কি অক্ষর, ইংরেজি ওয়াই অক্ষরকে ওয়াই অক্ষরের মতো করে, ইংরেজি হচ্ছে এটা ওয়াই না, এই ওয়াই অক্ষরের মতো করে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় সমকোণী বসতি। একটা এক্সাম্পল দেয় খুব মানে বুঝায় আরও। তাহলে সমকোণ মানে কয় রাস্তা থাকবে, তিন রাস্তা থাকবে। এই সমকোণী বসতি কেমন হবে, ইংরেজি ওয়াই অক্ষরের মতো, ইংরেজি কোন অক্ষরের মতো, ওয়াই অক্ষরের মতো। তাহলে দেখেন তিন রাস্তা তো বললাম না, দেখেন এখানে মিল পাবেন, এখানে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, এই তো একটা রাস্তা, এই তো একটা রাস্তা, এই তো একটা রাস্তা, এই দেখেন এখানে মিলেছে। এই তিন রাস্তাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় সমকোণী বসতি। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট, চৌমাথা কি, চারটা মাথা থাকবে। যেমন দেখেন এদিক থেকে এদিকে একটা রাস্তা যাচ্ছে এবং নিচ থেকে এদিকে একটা রাস্তা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন তো কয়টা রাস্তা পেলাম আমরা, 1 2 3 4, চার রাস্তাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে চৌরাস্তা বসতি। ক্লিয়ার? এবার দেখেন বৃত্ত বসতি, বৃত্ত বসতি গড়ে ওঠেই কোনো বৃত্তকে কেন্দ্র করে, কি কেন্দ্র করে, বৃত্তকে কেন্দ্র করে, বৃত্তকে কেন্দ্র করে। তাহলে বৃত্ত বসতি কীভাবে গড়ে ওঠে, বৃত্তকে কেন্দ্র করে। এবং বৃত্ত বসতির আরেকটা বৈশিষ্ট্য, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে নিরাপত্তাকে কেন্দ্র করে গড়ে ওঠা। কি কেন গড়ে ওঠে, নিরাপত্তা এখানে প্রধান একটা স্বার্থ থাকে। বৃত্ত বসতি আমরা দুটো বৈশিষ্ট্য পেতে পারি, একটা হচ্ছে নিরাপত্তাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে বৃত্ত বসতি। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে, অর্থাৎ কোনো স্থানকে, অর্থাৎ সেখানে গোলভাবে ছড়িয়ে পড়ে কোনো স্থানকে কেন্দ্র করে নিরাপত্তা স্বার্থে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে আপনার বৃত্ত বসতি। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার দেখেন বিন্যাস অনুসারে বসতি, কি অনুসারে বসতি, বিন্যাস অনুসারে বসতি। একটা হচ্ছে সারিবদ্ধ বসতি, অনুকেন্দ্রিক বসতি, সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বসতি। সারিবদ্ধ বসতি কি, সারিবদ্ধ বসতি মানে কি, সারিভাবে, অর্থাৎ কোনো নদী বা রাস্তার দুই পাশে সারিভাবে, রাস্তার দুই পাশে সারিভাবে মানে সিকোয়েন্স অনুযায়ী হইতে হবে, সারিভাবে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় সারিবদ্ধ বসতি। কি বসতি, সারিবদ্ধ বসতি। দেখেন এখানে দ্বন্দ্ব বসতি হচ্ছে বসবাসের সুবিধার্থে, কৃষি সুবিধার্থে, মানে দ্বন্দ্ব বসতি আর একটা সারিবদ্ধ বসতি পার্থক্য হচ্ছে এখানে বসবাসের সুবিধার্থে, কিসের সুবিধার্থে, বসবাসের সুবিধার্থে গড়ে উঠবে এবং দুই পাশে রাস্তা, এখানে নদী অথবা রাস্তা দুই পাশে গড়ে উঠবে, কিন্তু এখন সারিবদ্ধভাবে না, কারণ এখানে একটা ওই পাশে একটা, মানে কিছুটা বিচ্ছিন্ন হবে। কিন্তু আপনার এই কি হলো, কিন্তু দেখেন এই সারিবদ্ধ বসতিতে কি হবে, নদী এবং রাস্তা ঠিক আছে দুই পাশে ওখানে থাকবে, কিন্তু এখানে সারিবদ্ধভাবে গড়ে উঠবে। কীভাবে গড়ে উঠবে, সারিবদ্ধভাবে গড়ে উঠবে। তাহলে দ্বন্দ্ব বসতি আর সারিবদ্ধ বসতির মধ্যে পার্থক্যটা আশা করি ক্লিয়ার। ওকে, এবার দেখেন নেক্সট, অনুকেন্দ্রিক বসতি। অনুকেন্দ্রিক বসতি হচ্ছে কোনো কিছুকে কেন্দ্র করে, অর্থাৎ সুবিধাকে কেন্দ্র করে, কোনো বিশেষ সুবিধাকে কেন্দ্র করে, বিশেষ সুবিধাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় অনুকেন্দ্রিক বসতি। কীরকম, যেমন ভারতের গয়া, তারপর হচ্ছে মুসলমানদের হচ্ছে মক্কা মদিনা আছে না, মক্কাকে কেন্দ্র করে কিন্তু একটা বসতি গড়ে উঠেছে, সেই আপনার হচ্ছে মুসলিম শাসনের প্রথম আমলের দিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, অর্থাৎ খিলাফা মানে তিনি যখন বেঁচে ছিলেন সেই সময় দেখবেন মক্কা কিন্তু আগে ওইভাবে প্রচলন ছিল না, মক্কাকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে বলা হচ্ছে আপনার এই অনুকেন্দ্রিক বসতি, অর্থাৎ এখানে বিশেষ সুবিধার জন্য। কারণ এখানে কেন সবাই গড়ে ওঠে, কারণ এখানে একটা প্রাণকেন্দ্র ছিল, আর এখানে পানি পাওয়া যায়, মানে সকল বা এখানে সব কিছু হচ্ছে আপনার পরিবেশ অনুকূলে, এই জন্য এখানে গড়ে ওঠে। অর্থাৎ অনুকেন্দ্রিক বসতির বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ সুবিধার জন্য বা বিশেষ সুবিধাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে অনুকেন্দ্রিক বসতি। ওকে, এবার সংঘবদ্ধ বসতি। সংঘবদ্ধ বসতি খুব সহজ, কয়েকটি পরিবার সংঘবদ্ধ হয়ে বসবাস করবে, কয়েকটি পরিবার সংঘবদ্ধ হয়ে বসবাস করবে, একসাথে বসবাস করবে বা একসাথে বসবাস করলে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সংঘবদ্ধ বসতি। কি বসতি, সংঘবদ্ধ বসতি। ওকে, এবার দেখেন বিক্ষিপ্ত বসতি। কি বসতি, বিক্ষিপ্ত বসতি। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন এখানে একটা বসতি, এই মাথায় একটা বসতি, মানে বিক্ষিপ্ত মানে খুব সহজে মনে রাখবেন দূরে,
বিক্ষিপ্ত মানে কি দূরে। এখানে একটা বসতি এ, এটা হচ্ছে বসতি এ এবং এটা হচ্ছে বসতি বি, অর্থাৎ এখানে একটা বসতি এবং এখানে একটা বসতি। দুই বসতির মাঝে যদি কোনো ধান ক্ষেত, পুকুর বা অন্য কোনো কিছু থাকে, সামথিং যদি কিছু থাকে, অর্থাৎ দুই বসতির মাঝে যদি কোনো কিছু থাকে এবং এই কিছু দ্বারা, এই সামথিং দ্বারা যদি কোনো কিছু, কোনো বসতি যদি বিচ্ছিন্ন হয় বা বিক্ষিপ্ত হয় বা দূরে সরে যায়, তাহলে তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। ওকে, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যদি কোনো কিছু দ্বারা, হইতে পারে ধান ক্ষেত, পুকুর বা পাহাড় দ্বারা, যদি কোনো বসতি দূরে সরে যায়, আলাদা হয় বা তাহলে তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। ক্লিয়ার? ওকে, এবার দেখেন বিচ্ছিন্ন বসতি। বিচ্ছিন্ন মানে কি? দূরে দূরে, মানে দূরে বলবো না, এলোমেলোভাবে, এলোমেলোভাবে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন বসতি। কীরকম দেখেন, যেমন এখানে একটা বসতি, এই মাথায় একটা বসতি, আবার এখানে একটা বসতি, আবার এখানে একটা বসতি, আবার এখানে, আবার পাশে, আবার এই দূরে। ওকে, দেখেন বিচ্ছিন্ন হবে, কে কোথায় আছে ঠিক নেই, বিচ্ছিন্ন হবে যে গড়ে উঠেছে হ্যাপাজার্ডলি, মানে এলোমেলোভাবে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় বিচ্ছিন্ন বসতি। ক্লিয়ার? এবার দেখেন জনসংখ্যা অনুসারে বসতি। আমরা 3 ধরনের বসতি সম্পর্কে ধারণা পেয়েছি। এবার আমরা 4 নম্বরে জানবো জনসংখ্যা অনুসারে বসতি। খামার বসতি। খামার বসতি হচ্ছে আপনার কোনো খামারকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় খামার বসতি। কি বসতি? খামার বসতি। ওকে, অর্থাৎ কোনো খামারকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে খামার বসতি। ক্ষুদ্র বসতি হচ্ছে কয়েকটি পাড়া, কয়েকটি পাড়াকে কেন্দ্র করে, কয়েকটি পাড়াকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে ক্ষুদ্র গ্রাম বসতি। কি 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 বসতি? ক্ষুদ্র গ্রাম বসতি। আবার দেখেন, তাহলে ক্ষুদ্র বসতি কি হবে? কয়েকটি পাড়াকে কেন্দ্র করে, অর্থাৎ কয়েকটি পাড়া মিলে, কেন্দ্র বলবো না আমরা, কয়েকটি পাড়া মিলে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে আপনার ক্ষুদ্র বসতি। আবার এই বড় গ্রাম হচ্ছে কয়েকটি পাড়া মিলে, মানে কয়েকটি গ্রাম মিলে। খুব ভালো করে বোঝেন, ক্ষুদ্র বসতি গঠিত হয়েছে কয়েকটি পাড়া মিলে, আর বড় গ্রাম গঠিত হবে কয়েকটি ক্ষুদ্র গ্রাম মিলে। তাহলে বড় গ্রাম গঠিত হবে কয়েকটি ক্ষুদ্র গ্রাম মিলে, কয়েকটি ক্ষুদ্র গ্রাম, কি গ্রাম? ক্ষুদ্র গ্রাম মিলে, ক্ষুদ্র গ্রাম মিলে। অর্থাৎ খুব সহজভাবে মনে রাখবেন, ক্ষুদ্র গ্রাম বসতি গঠিত হয় কয়েকটি পাড়া মিলে, আর বড় গ্রাম বসতি গঠিত হয় কয়েকটি ক্ষুদ্র গ্রাম মিলে। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট আমরা এবার জানবো হচ্ছে বাংলাদেশের গ্রামীণ বসতি। আমরা বিক্ষিপ্ত বসতি নিয়ে পড়বো। ওকে, তারপর প্রথমে আমরা জানবো হচ্ছে এই গ্রামীণ বসতি কাকে বলে। ওকে, প্রথমে দেখেন গ্রামীণ বসতির সংজ্ঞাটা কি। প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি করে কোনো জনগোষ্ঠী যে বসতি স্থাপন করে তাই হচ্ছে গ্রামীণ বসতি। তাহলে গ্রামীণ বসতি হচ্ছে কিসের উপর গড়ে ওঠে? অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। কিসের ওপর? অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কোনো জনগোষ্ঠী যে বসতি স্থাপন করে তাকে বলা হচ্ছে গ্রামীণ বসতি। অর্থাৎ গ্রামের বেশিরভাগগুলো বসতিগুলো গড়ে ওঠে কিসে কেন্দ্র করে? এই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে। ওকে, তাহলে আমরা গ্রামীণ বসতি বলতে কি বুঝি? প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে যে বসতি গড়ে ওঠে তাহলে তাকে বলা হচ্ছে গ্রামীণ বসতি। সহজ কথা, এটা মনে রাখবো। ওকে, এবার দেখেন আমরা বাংলাদেশের কয়েকটি গ্রামীণ বসতি সম্পর্কে জানবো। প্রথমে দেখেন পল্লী বসতি। কি বসতি? পল্লী বসতি। পল্লী বসতি কি এটা আমরা দেখিনি। অতি ক্ষুদ্রাকার জনবসতিকে পল্লী বসতি বলে। তাহলে পল্লী বসতি কেমন হবে? অতি ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। যেমন দেখেন 3 হচ্ছে 5টি বাড়ি নিয়ে, কয়টি বাড়ি নিয়ে? 5টি বাড়ি না। অর্থাৎ অতি ক্ষুদ্র মানে খুব ছোট না, 3 থেকে 5টা আছে, 5টির বেশি হবে না। কতটার বেশি হবে না? 5টির বেশি হবে না। তাহলে আমরা যদি এইভাবে মনে রাখি, 5টির কম বাড়ি নিয়ে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে ক্ষুদ্র বসতি। এবং ক্ষুদ্র বসতি, পল্লী বসতি খুব ক্ষুদ্র হবে। ওকে, অতি ক্ষুদ্র হবে। এই যে পল্লী বসতি আছে, এই পল্লী বসতিগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। অধিবাসীদের জীবনযাত্রা খুবই নিম্নমানের। 1 নম্বর বৈশিষ্ট্য কি? এদের জীবনযাত্রা কেমন? খুবই নিম্নমানের নাকি উচ্চ মানে? অবশ্যই নিম্নমানের। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে বাড়িগুলো স্থায়ীভাবে সহজলভ্য উপকরণ অর্থাৎ মাটি বা চাটাই দ্বারা তৈরি হয়। তাহলে এই পল্লী বসতিতে এদের যেহেতু জীবনযাত্রা নিম্নমানের, তাহলে এরা কি বসুন্ধরা সিটির মতো করে বিল্ডিং তৈরি করবে? না, যেহেতু এদের জীবনযাত্রা খুবই নিম্নমানের, তাহলে এরা কী হবে? বিল্ডিং তৈরি করবে?
বিল্ডিং তৈরি করবে বা বাড়ি তৈরি করবে, তাহলে তারা বাড়ি তৈরি করবে চাটাই বা বাঁশের বিভিন্ন ছাল থেকে, অথবা তারা মাটি দিয়ে বাড়ি তৈরি করবে। ওকে, এর কোথায় কোথায় অবস্থান থাকে? বাংলাদেশের পাহাড়ি ও চর অঞ্চলে এ শ্রেণীর বসতি দেখা যায়। তাহলে পল্লী বসতি দেখা যায় পাহাড়ি অঞ্চলে। পাহাড়ে অনেক দূরে থাকে, তারা ওখানে বসবাস করে, অথবা চর অঞ্চলে, কারণ চর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরপরই 30-40 বছর পর ভেঙে যাচ্ছে। ওকে, তাহলে আমরা চর অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে এই পল্লী বসতি দেখতে পারি। তাহলে পল্লী বসতি বলতে কি বোঝাচ্ছে, আমি এক কথায় যদি বলি, তা হচ্ছে পল্লী বসতি মেইনলি হচ্ছে আপনার 3 থেকে 5 বাড়ি নিয়ে গঠিত হবে, এবং এটি খুব অতি ক্ষুদ্র হবে। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের জীবনযাত্রা খুব নিম্নমানের। এদের জীবনযাত্রা কেমন? নিম্নমানের। যেহেতু এদের জীবনযাত্রা নিম্নমানের, সেহেতু এরা হচ্ছে বাড়িঘর কীভাবে তৈরি করে? এরা চাটাই দিয়ে তৈরি করে, অথবা বাঁশের ছাল দিয়ে তৈরি করে, অথবা কাঠ দিয়ে তৈরি করে। ক্লিয়ার? ওকে, নেক্সট। গ্রাম্য বসতি। কি বসতি? গ্রাম্য বসতি। গ্রাম্য বসতি বলতে কি বুঝি? অপেক্ষাকৃত বৃহৎ পল্লী বসতি থেকে গ্রাম বসতি বলা হয়। অর্থাৎ এই গ্রাম বসতিটা অবশ্যই পল্লী বসতি থেকে একটু বড় হবে। ওকে, কতটুকু বড় হবে? একটু বড় হবে। তাহলে গ্রাম বসতিটা কি? গ্রাম বসতি হচ্ছে পল্লী বসতি থেকে অপেক্ষাকৃত বৃহৎ বসতিকে বলা হচ্ছে গ্রাম্য বসতি। ওকে, একটু বড় হবে। কীরকম? একটা মজা করে কথা বলে না, ভাই আপনার বয়স কত? কেউ যদি আপনি জিজ্ঞাসা যে ভাই আপনার বয়স কত, আপনি বলবেন ভাই 20 অথবা 22 হবে হয়তো, অথবা 50 কি 52। কিন্তু আপনাকে আমি জিজ্ঞাসলাম ভাই আপনার বয়স কত, আপনি বললেন ভাই 50 কি 150, তাহলে হবে বিশাল তফাৎ হয়ে গেল, হয়তো 20 অথবা 22, 31 বা 32। ওকে, ঠিক ওই রকম বৃহৎ পল্লী বসতি, এখানে অনেক তফারেন্স থাকবে। অর্থাৎ অনেক তফারেন্স মানে বুঝুন তো, ডিফারেন্স আর একটা তফাৎ মিলে হচ্ছে তফারেন্স। এখানে বৃহৎ পল্লী বসতিকে গ্রাম বসতি বলে। এতে অধিক সংখ্যক বাড়ি থাকবে। কি থাকবে? অধিক সংখ্যক বাড়ি থাকবে। আমরা যদি রোমান সংখ্যা হিসেবে পড়ি, যেমন ছোট বড় পড়ি না, ঠিক আমরা পল্লী বসতিকে মনে রাখবো ছোট, এটা হচ্ছে বড়। ক্লিয়ার? আর ভেজাল হবে না। এদের বৈশিষ্ট্যগুলো দেখেন, মাঝে মাঝে ইট বা টিনের তৈরি বাড়িও দেখা যেতে পারে। এরা মেইনলি বাড়ি তৈরি করে হচ্ছে আপনার ইট দিয়ে। কী দিয়ে? ইট দিয়ে। এবং ইট দিয়ে বাড়ি করে তৈরির ফলে এবং ছাদ হিসেবে তারা ছাদ দেয় না, তারা ইউজ করে টিন। ওকে, তার টিনে বাড়িও তৈরি করে দেখা যায়। অবশ্য অধিকাংশ বাড়িঘর বাঁশ, ছন বা মাটির তৈরি। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য কি? এদের অধিকাংশ বাড়িঘর হচ্ছে বাড়িঘর বাঁশ, ছন বা মাটির তৈরি। এটি পল্লী বসতি থেকে উন্নত। তাহলে এটি কার থেকে উন্নত? পল্লী বসতি থেকে উন্নত। আমরা বলতে পারি যে হচ্ছে সঙ্গে যদি আসি, পল্লী বসতি হচ্ছে খুব ছোট, কিন্তু গ্রাম্য বসতি হচ্ছে পল্লী বসতি থেকে বৃহৎ বড় হবে। কিন্তু আমরা যদি জীবনযাত্রার মান নিয়ে কথা বলি, পল্লী বসতিদের জীবনযাত্রার মান একবারে নিম্ন, কিন্তু এই গ্রাম্য বসতিদের মান একটু হলেও তাদের থেকে ভালো। হ্যাঁ, মানের দিক থেকে একটু হলেও তারা ভালো, কিন্তু বসতি হিসাব করলে পল্লী বসতি ছোট, কিন্তু গ্রাম্য বসতি বড়। ক্লিয়ার? ওকে, এরা কোথায় কোথায় অবস্থান করে? বাংলাদেশের নদী তীরবর্তী অঞ্চলে প্রায় সর্বত্র এই শ্রেণীর বসতি দেখা যায়। যেমন শীতলক্ষা তীরবর্তী আগুয়ান্দা গ্রাম। কি গ্রাম? আগুয়ান্দা গ্রাম। তাহলে পরীক্ষা যদি আসে আগুয়ান্দা গ্রাম কোন ধরনের বসতি? আগুয়ান্দা গ্রাম হচ্ছে আপনার গ্রাম্য বসতি। ওকে, এবার দেখেন বাংলাদেশের গ্রামীণ বসতি কি? গ্রামীণ বসতি একটি ভাগ হচ্ছে বিক্ষিপ্ত বসতি। কি বসতি? বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি বলতে এমন একটি বসতিকে বোঝানো হয় যেখানে 2 বা 3টি ঘরে অবস্থান থাকে 1 বা 2টি পরিবারের আবাসস্থল। তাহলে বিক্ষিপ্ত বসতি সম্পর্কে আমরা কি জানলাম? বিক্ষিপ্ত বসতি বলতে এমন একটি বসতিকে বোঝানো হয় যেখানে 2 বা 3টি ঘরে অবস্থান থাকে, যা 1 বা 2টি পরিবারের 5 থেকে 7 জনের আবাসস্থল। ওকে, তার মানে 2 থেকে 3টা ঘর হবে এবং ফ্যামিলি মেম্বার্স হবে 3 থেকে 5 বা 5 থেকে 7, মেনলি 5 থেকে 7 হয়। তাহলে বিক্ষিপ্ত বসতিতে হচ্ছে 5 থেকে 7 জনের সদস্য মেম্বার থাকবে। বাড়ি থাকবে কতটি? রুম থাকবে কতটি? 2 থেকে 3টে। এবং তারা অনেক বিক্ষিপ্ত মানে কি? দূরে দূরে থাকবে, অনেক দূরে দূরে থাকবে। বিক্ষিপ্তরা কি থাকবে? দূরে দূরে থাকবে। যেমন কৃষি জমির মাঝখানে এই ধরনের বসতি দেখা যায়। যেমন আপনাকে বিক্ষিপ্ত বসতির একটা ভাগ বলেছিলাম না? ধরেন এখানে একটা বসতি গড়ে উঠেছে, এখানে একটা বসতি গড়ে উঠেছে, মাঝখানে হচ্ছে আপনার কোনো কিছু আছে, হইতে পারে এখানে ধানের জমি, অথবা আলুর জমি, অথবা পাহাড় বা চর
বা নদ নদী এরকম হইতে পারে। অর্থাৎ দুটা বসতির মাঝখানে যে কোনো কিছু থাকে তাহলে তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। ওকে, তাহলে এই কৃষি জমির মাঝখানে এই ধরনের বসতি গড়ে ওঠে। এই ধরনের বসতি 2 থেকে 4টি বাড়ি থাকতে পারে, 2 থেকে 4টি বাড়িও থাকতে পারে। ওকে, মেইনলি 2 থেকে 3টে থাকে বা একটি হইতে পারে, 2টি হইতে পারে, আহামরি এগুলো কিছু না। পরিবারের আকার বাড়ার কারণে দেশে বিক্ষিপ্ত বসতির সংখ্যা বাড়ছে। তাহলে পরীক্ষা যদি আসে পরিবারের আকার বাড়ার কারণে কোন ধরনের বসতির সংখ্যা বাড়ছে, বিক্ষিপ্ত পরিবারের বিক্ষিপ্ত বসতির সংখ্যা বাড়ছে। তাহলে বিক্ষিপ্ত বসতি সম্পর্কে আমরা কি জানলাম? 5 থেকে 7 জনের একটি সদস্য 2 অথবা 3টি বাড়িকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। এবং বিক্ষিপ্ত বসতিগুলো হচ্ছে আপনার কোনো জমি থেকে আরেক জমির মাঝখানে, এই কোনো জমি থেকে অর্থাৎ কোনো মাঝখানে কোনো কিছু থাকবে, জমি থাকবে অথবা কোনো কিছু থাকবে, এই মাঝখানে কোনো কিছু দ্বারা এই বসতিগুলো দূরে দূরে হয় অর্থাৎ বিক্ষিপ্তভাবে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। ওকে, এবার দেখেন নিবিড় বসতি। কি বসতি? নিবিড় বসতি। নিবিড় বসতির অপর নাম হচ্ছে পুঞ্জীভূত বসতি। কি বসতি? পুঞ্জীভূত বসতি। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হইতে পারে, পুঞ্জীভূত বসতির অপর নাম কি? নিবিড় বসতি, অথবা নিবিড় বসতির অপর নাম কি? পুঞ্জীভূত বসতি। ক্লিয়ার? ওকে, কোনো বিশেষ সুবিধার জন্য, কিসের জন্য? কোনো বিশেষ সুবিধার জন্য যখন কোনো স্থানে অনেকগুলো বাড়ি একত্রে অবস্থান করে তখন তাকে নিবিড় বসতি বলে। অর্থাৎ নিবিড় বসতির সংজ্ঞা হচ্ছে কোনো বিশেষ সুবিধার জন্য কয়েকটি বাড়ি একত্রে মিলে যখন বসবাস করে তখন তাকে বলা হচ্ছে পুঞ্জীভূত বসতি। ওকে, বা নিবিড় বসতি। এর বৈশিষ্ট্যগুলো কি? উন্নত অর্থনৈতিক অবস্থা দেখা যায়, অর্থাৎ এদের ব্যবস্থা একবারেই উন্নত, কিন্তু একবারে নিম্নমানের কোনটা? একদমই নিম্নমানের আমরা জেনেছি গ্রাম্য বসতি বা পল্লী বসতি। বসতিগুলো পরিকল্পনা গড়ে ওঠে, এগুলো পরিকল্পনাভাবে গড়ে ওঠে। তারপর দেখেন শিক্ষার হার ও পরিবহন ব্যবস্থা ভালো, এদের পরিবহন ব্যবস্থা শিক্ষার হার ভালো। এই ধরনের বসতিতে সমবায় কৃষি পদ্ধতি দেখা যায়। তাহলে কোন ধরনের বসতিতে সমবায় কৃষি পদ্ধতি দেখা যায়? অ্যান্সার হবে নিবিড় বসতি বা পুঞ্জীভূত বসতি। 5 নম্বর বৈশিষ্ট্য দেখেন, 200 থেকে 400 পরিবার একসাথে বসবাস করে। 200 থেকে 400 পরিবার একসাথে বসবাস করে। ওকে, তাহলে আমরা পুঞ্জীভূত বসতি বা নিবিড় বসতি বলতে কি বুঝি? এদের বৈশিষ্ট্যগুলো কি? এরা খুব শিক্ষিত হয়। ওকে, 200 থেকে 400 পরিবার একত্রে বসবাস করে, এদের জীবনযাত্রা অনেক উচ্চমানের। ওকে, তাহলে আমাদের নিবিড় বসতি ক্লিয়ার। এবার আমরা জানবো হচ্ছে বাংলাদেশের গ্রামীণ বসতি আরেকটা ধাপ হচ্ছে সারিবদ্ধ বসতি। কি বসতি? সারিবদ্ধ বসতি। যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হয়ে একটি অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে তাকে সারিবদ্ধ বসতি বলে। অর্থাৎ যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হবে, মানে অবস্থানটা পাশাপাশি হবে কিন্তু অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে। কেমন সারি সৃষ্টি করে? অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে সারিবদ্ধ বসতি। তারপর দেখেন এ ধরনের বসতি কখনো কখনো 5 থেকে 6 মাইল বিস্তৃত হতে পারে, একে রৈখিক বসতি বলা হয়। তাহলে সারিবদ্ধ বসতির অপর নাম কি? সারিবদ্ধ বসতির অপর নাম হচ্ছে রৈখিক বসতি। কি বসতি? রৈখিক বসতি। অর্থাৎ আমরা যেভাবে কল্পনা করি, পাশাপাশি অবস্থিত একটি বিচ্ছিন্ন, এখানে একটা পাইলেন, ঠিক আবার 5 থেকে 6 মাইল বা কিলোমিটার পর্যন্ত পরে একটা আপনি হচ্ছে বসতি পাইলেন, এটাকে বলা হচ্ছে সারিবদ্ধ বসতি। ওকে, আবার এটা রৈখিক হইতে পারে, এইরকম হইতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে এখানে একটা বসতি আবার এখানে একটা বসতি 5 থেকে 6 কিলোমিটার পরে, যেহেতু এটা রৈখিক বা সমতল হইতে পারে এই জন্য এটাকে বলা হচ্ছে রৈখিক বসতি। কি বসতি? রৈখিক বসতি। এদের বৈশিষ্ট্যগুলো দেখেন, এ ধরনের বসতি দীর্ঘ সময় নিয়ে গড়ে ওঠে। তাহলে এই রৈখিক বসতি কেমন সময় নিয়ে গড়ে ওঠে? অল্প সময় নাকি দীর্ঘ সময়? অ্যান্সার হবে দীর্ঘ সময়। সেবা সুবিধা যেমন বাজার, শিক্ষা সুবিধাজনকভাবে গড়ে তোলা যায় না। এখানে শিক্ষার সুবিধা কীভাবে পাবেন? এখানে যদি আপনার একটা বসতি হয়, এখানে যে একটা বসতি হয়, তাহলে আমি যদি এখানে যে বসতি স্থাপন করি, এখানে যে একটা আমি হসপিটাল বা শিক্ষা স্থান তৈরি করি, এখানকার ছেলে মেয়ে এখানে আসতে সমস্যা হবে, কিন্তু এদের কাছে হবে। অর্থাৎ এখানে সুবিধাজনকভাবে গড়ে তোলা যায় না, একটা অসুবিধার মধ্যে পড়ে যায়। ওকে, অধিবাসীদের সামাজিক যোগাযোগ গড়ে তোলা কঠিন হয়। সামাজিক গড়ে তোলা তো কঠিন হবেই। এখানে যে একটা বসতি হয়, তারা কি একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? পারবে না কিন্তু। ওকে, তাহলে এখানে সামাজিক যোগাযোগ গড়ে তোলা অসম্ভব হয়। ওকে, আরেকটা দেখেন গোলাকার বসতি। কি বসতি? গোলাকার বসতি। গোলাকার বসতি বলতে কি বোঝায়? শুষ্ক অঞ্চলে। কোন অঞ্চলে? শুষ্ক অঞ্চলে কোনো ঝর্ণা বা হ্রদ বা অন্য কোনো আকর্ষণীয় স্থানের চারপাশে যে বসতি গড়ে ওঠে তাকে গোলাকার বসতি বলা হয়। তাহলে গোলাকার বসতি হচ্ছে কোনো শুষ্ক স্থান বা ঝর্ণা বা হ্রদ বা অন্য কিছু আকর্ষণীয় স্থানকে কেন্দ্র করে। আকর্ষণীয় স্থান হইতে হবে কিন্তু, যেমন দেখেন রিজুক ঝর্ণা,
অর্থাৎ ঋজুক ঝর্ণা আছে না, এই ঋজুক ঝর্ণাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে এই কি বলে এটাকে গোলাকার বসতি। কি বসতি? গোলাকার বসতি। তারপরে বিভিন্ন ধরনের লেক আছে, এই লেককে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে গোলাকার বসতি। কি বসতি? গোলাকার বসতি। ওকে, বৈশিষ্ট্যগুলো দেখেন। ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে অনেক সময় এই ধরনের বসতি গড়ে ওঠে। বিল ও ডোবা এলাকায় গোলাকার বসতির প্রাধান্য বেশি। তাহলে বিল ও ডোবা এলাকায় কোন ধরনের বসতির প্রাধান্য বেশি? গোলাকার এলাকার গোলাকার বসতির প্রাধান্য বেশি। এদের বৈশিষ্ট্যগুলো দেখেন। এই বসতি অনেক বেশি জায়গা জুড়ে অবস্থিত। তাহলে এই ধরনের বসতি অল্প জায়গা জুড়ে অবস্থিত, অনেকে বেশি জায়গা জুড়ে অবস্থিত। কৃষি এখানকার মানুষের প্রধান উপজীবিকা। তাহলে এখানকার মানুষের প্রধান উপজীবিকা কি? কৃষি। 2 নাম্বার গেল। এ বসতি সুনির্দিষ্ট আকার ও আয়তন নেই। তার মানে যেহেতু সুনির্দিষ্ট আকার আয়তন নেই, তার মানে এটি কি অনেক বড় বসতি। এ বসতিতে যৌথ পরিবারের সংখ্যা বেশি থাকে। এই পরিবারে কি থাকে? যৌথ পরিবার সংখ্যা বেশি থাকে। যৌথ পরিবারের ইংরেজি কি? জয়েন্ট ফ্যামিলি, তাই না? কিন্তু যৌথ পরিবার ইংরেজি জয়েন্ট ফ্যামিলি না, যৌথ পরিবার ইংরেজি হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। EXTENDED, এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, তাহলে এই বসতিতে যৌথ পরিবারের সংখ্যা বেশি। বসতির অধিবাসীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বেশি থাকবে। কারণ কেন পারস্পরিক সখ্যতা বেশি থাকবে? কারণ তারা খুব কাছাকাছি অবস্থান করে। এ বসতির যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, অধিকাংশ মানুষ স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত। এই যোগাযোগ ব্যবস্থা খারাপ হলেও মানুষ কিছুটা হচ্ছে শিক্ষিত আছে, কিছু মানুষ শিক্ষিত আছে, আবার কিছু মানুষ অশিক্ষিত আছে। ওকে, তাহলে আমরা এইগুলো বৈশিষ্ট্যগুলো পেলাম, এগুলো মনে রাখলে ইনশাল্লাহ হবে। আপনি সৃজনশীলে কীভাবে দিবে? ধরেন একটা বললো এরকম যে একটা ক্লু দিবে, মানে আপনাকে ট্রিক্স মানে আপনি ক্লু দিয়ে দিবে, আপনি যেন ওই বসতিকে বুঝতে পারেন কেন। যেমন বললো, আচ্ছা আমরা গোলাকার বসতি করার চিন্তা করি। যেমন দেখেন, একটা ছেলের নাম বললাম হচ্ছে একটা মেয়ের নামই বলি আজকে। একটা ধরেন মেয়ের নাম কি? ছোঁয়া। কি সুন্দর নাম। এই ছোঁয়া ধরেন কোনো আকর্ষণীয় একটা এলাকায় গিয়েছে। সেই এলাকায় গিয়ে সেখানে বসবাস গড়ে উঠেছে, বসবাস গড়ে তুলেছে। অর্থাৎ ওই আকর্ষণীয় স্থান অথবা হ্রদ অথবা কোনো কিছুকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হচ্ছে গোলাকার বসতি। তাহলে ক্লুটা যদি এভাবে হয়, ছোঁয়া আকর্ষণীয় স্থানে বেড়াতে গিয়েছে এবং সেখানে একটি হ্রদ দেখতে পেল। তার বাবা বলল যে এই আকর্ষণীয় স্থানকে কেন্দ্র করে এক ধরনের বসতি গড়ে ওঠে। তাহলে পরীক্ষা যদি আসে গ নাম্বারে যে হচ্ছে ছোঁয়ার বাবা কোন ধরনের বসতির কথা বলেছেন, তার বৈশিষ্ট্যগুলো ও সংজ্ঞা লেখো। পারবেন না ইনশাল্লাহ? ওকে, পারবেন। এবার দেখেন গ্রামীণ হাট বাজার। কি হাট বাজার? গ্রামীণ হাট বাজার এখন তো প্লাবন তো শপিং মলে যায়, হাট বাজার অনেকে চিনবে না, এই জেনারেশনটা চিনে না। হাট বাজার কি? হাসবে, হাট আবার কী জিনিস, বাজার আবার কী জিনিস। কিন্তু হাট বাজার যে আগে মানুষের প্রধান উপজীব্য ছিল, অর্থাৎ গ্রামের মানুষগুলো আগে হাট বাজারে না গেলে মানে বিকেলটা ওদের ভালো লাগতোই না। মানে একটু বিকেল হলে হাট বাজার থেকে যাই একটু ঘুরে আসছে বা একটু খেয়ে আসে বা একটু অনেক মানুষের দেখা হইতো, একটা মিলন কেন্দ্র হইতো ওখানে। এখন তো এরকম নাই। আগে যেমন মানুষের মধ্যে অনেক ভালোবাসা স্নেহ মমতা বিদ্যুৎ ছিল, কিন্তু এখন ওইরকম নাই, কমে গেছে। তাহলে উদ্ধৃত পণ্য সেবার উপর ভিত্তি করে গড়ে উঠেছে গ্রামীণ হাট বাজার। তাহলে গ্রামীণ হাট বাজার কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? পণ্য সেবার উপর ভিত্তি করে উঠেছে। কেমন পণ্য? উদ্ধৃত পণ্যের উপর সেবার উপর ভিত্তি করে আপনার হচ্ছে এই গ্রামীণ হাট বাজার গড়ে উঠেছে। তাহলে আমরা গ্রামীণ হাট বাজার সংজ্ঞাটা কি? উদ্ধৃত পণ্য এবং সেবার উপর ভিত্তি করে যে হাট বাজার গড়ে ওঠে তাকে বলা হচ্ছে গ্রামীণ হাট বাজার। ওকে, গ্রামীণ হাটকে 2 ভাগে ভাগ করা। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে সাপ্তাহিক হাট আর একটা হচ্ছে প্রাত্যহিক বাজার বা প্রাত্যহিক হাট। অর্থাৎ কোনো হাট সপ্তাহে 7 দিন হয়, আবার কোনো হাট সপ্তাহে 1 দিন হয়। যেমন আমাদের বগুড়াতে যখন আমরা কুরবানির সময় গরু কিনতে যাই, মহাস্থান গর্ত সবাই চেনেন, সেই জায়গায় হচ্ছে একটা হাট বসে, অর্থাৎ বুধবারে ওই হাটটা বসে। অর্থাৎ এই বুধবারে আমরা গরু কিনতে যাইতাম, কারণ আমরা সবাই জানি কি বুধবারে হাট বসবে, অর্থাৎ সপ্তাহে 1 দিন মাত্র হচ্ছে আপনার হাটটা বসবে, এটাকে বলা হচ্ছে সাপ্তাহিক হাট। আর প্রাত্যহিক হাট হচ্ছে 7 দিনে হাট বসে। ওকে, তাহলে আমরা হাট বাজার সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো হচ্ছে হাট এবং বাজারের হচ্ছে আপনার বৈশিষ্ট্যগুলো জানবো। ওকে, প্রথমে জানবো হচ্ছে এই সাপ্তাহিক হাটের বৈশিষ্ট্যগুলো। এখানে একটু স্লাইড মিস্টেক হয়েছে, আমি সাপ্তাহিক হাটের বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি। সাপ্তাহিক হাট বা বাজার, এই সাপ্তাহিক হাটটা সপ্তাহে 1 দিন বসবে। কয়দিন বসবে? সপ্তাহে 1 দিন বসবে, অথবা 2 দিনও বসতে পারে। সপ্তাহে 1 অথবা 2 দিন, মেইনলি 1 দিন বসে।
তারপর এই হাট হচ্ছে অনেক বড় হয়, এই হাট কি হয় অনেক বড় হয়, কারণ অন্য গ্রামের লোকও, অন্য গ্রামের মানুষ এই হাটে আসে, সাপ্তাহিক হাটে আসে। 3 নম্বর দেখেন, মানুষ অনেক দূর 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 দূরান্ত থেকে আসে, মানুষ অনেক দূর থেকে আসে, মানুষ অনেক দূর থেকে আসে। ওকে, তাহলে সাপ্তাহিক হাটের বৈশিষ্ট্য কি? সাপ্তাহিক হাট সপ্তাহে 1 অথবা 2 দিন বসবে, মানুষ অনেক দূর থেকে আসে এবং এই হাটটা অনেক বড় হয়। ক্লিয়ার? ওকে, এবার দেখেন নেক্সট, প্রাত্যহিক বাজার। গ্রামীণ রাস্তার পাশে গড়ে উঠবে, অর্থাৎ কোনো একটা, এই প্রাত্যহিক হাটগুলো কেমন হয় দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় পেলে ওখানে কেন্দ্র করে এটা গড়ে ওঠে। ওকে, অথবা রাস্তা অথবা কোনো গাছের নিচে এগুলো গড়ে ওঠে, কিন্তু বড় একটা বট গাছ আছে, ওই বট গাছকে কেন্দ্র করে এই সাপ্তাহিক বা এই প্রাত্যহিক হাটগুলো গড়ে ওঠে। গ্রামের মানুষের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে পণ্য বিক্রয় করা হয়। যেমন দেখেন গ্রামের মানুষের কী খাবে, ধরেন গ্রামের মানুষের কী খায়, রাতের বেলা কী খাবে, ধরেন চিন্তা করলে আজকে দেখুন বিকেলবেলা কিন্তু গ্রামের হাট বাজারে দুধ পাওয়া যায়, কলা পাওয়া যায়, অর্থাৎ রাতে দুধ দিয়ে ভাত খাবে, কলা দিয়ে ভাত খাবে, অথবা আমের সময় আসলে, আমের সিজন হইলে তারা আম কিনবে, অর্থাৎ তাদের যা যা প্রয়োজন গ্রামের মানুষের, ঠিক তারা ওই ধরনের জিনিসপত্র বাজারে নিয়ে আসে। এখন আপনি গ্রামের হাট বাজারে যদি iPhone 11 নিয়ে যান, ওরা কি কিনবে? কিনবে না তো। প্রধানত পচনশীল পণ্য দ্রব্য যেমন মাছ, শাকসবজি প্রভৃতি বেচা কেনা হয়, মাছ বেচা কেনা হয়, সবজি বেচা কেনা হয়। ওকে, কারণ আপনি যদি ওখানে গরু নিয়ে যান, কেউ কিনবে? গরু কিনবে না। হ্যাঁ, সকালে গরুর মাংস কিনবে, কিন্তু পুরো গরু তো আর কেউ কিনবে না, যেগুলো মানে সাধ্য আছে কেনার। কোনো ইচ্ছের দোকান ঘর থাকে না, এমনকি অনেক দোকান কোনো ছাউনিও থাকে না। অর্থাৎ যেটা প্রথমে বলছে যে একটু জায়গায় পারলেই তার একটা ছোটো একটা কোনো কিছু বিছায়ে শাকসবজি নিয়ে বসে, অথবা কোনো বট গাছের নিচে বসে, অর্থাৎ তাদের কোনো স্থায়ী কোনো কিছু থাকে না। সাধারণত সকালে শুরু হয় এবং দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। সকালে শুরু হয়, কিন্তু দেখা যাচ্ছে হাটগুলো অনেক সময় বিকেলের দিকেই হয়। কখন হয়? বিকেলের দিকে হয়। ওকে, বিকেলের দিকে বেশি হয় কিন্তু। তাহলে আমরা সাপ্তাহিক হাট, তারপর হচ্ছে প্রাত্যহিক হাট, এগুলো সম্পর্কে জেনেছি। যারা এখনও জান নাই, অনেক মজার, বিকেলবেলা যাবেন কিন্তু, হ্যাঁ অনেক ভালো লাগবে। কত মানুষ, মানে মনে হবে যে গ্রামের পরিবেশ আসলে অসাধারণ, অনেক কিছু মনে হবে তখন। বিভিন্ন জায়গায় আপনার মানে মনে হবে এই জায়গাটা মনে হচ্ছে আমি হারিয়ে যাই, এত সুন্দর, মানুষ আসবে, দেখবেন কত মজা লাগে এই সকল জায়গায় গেলে। সারাদিন তো ফ্ল্যাটের মধ্যে বসে থাকি আমরা। হাটের গুরুত্ব, কেন্দ্রীয় সেবা হয়, পণ্যের প্রসার হয়, অর্থনৈতিক গুরুত্ব, নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্র, নিত্য ব্যবহার্য পণ্য। ওকে, আর 5 নাম্বার থেকে শুরু করি। হাটের গুরুত্ব হচ্ছে এখানে নিত্য ব্যবহার্য পণ্য ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ যেগুলো ওই এলাকার মানুষের দরকার, তারা ঠিক ওই সকল পণ্য এখানে নিয়ে আসে, নিয়ে ওগুলো কী করে ব্যবসা করে। ওকে, তাহলে নিত্য যেগুলো পণ্য নিয়ে আসে, ওগুলো কেউ নিয়ে আসে, আবার কেউ হচ্ছে নিয়ে যায়, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা গড়ে ওঠে। নানাবিধ কর্মকাণ্ডের কেন্দ্র, অর্থাৎ এখানে শুধু হাটে শুধু কেনা বেচাই হয় না, এখানে অনেক মানুষ আসে, কারোর সাথে দেখা হয়, অনেক পুরো পরিচিত মানুষের সাথে দেখা হয়, এরকম বা কারো গল্প গুজব হয়, মানে আড্ডার মতো হয়। অর্থনৈতিক গুরুত্ব, এটা তো অবশ্যই অর্থনৈতিক গুরুত্ব আছে। যেমন একটা কৃষক, তার একটা গরু আছে, সে গরু দুধ বিক্রি করছে, তাহলে সে কী হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, আবার আরেকজন কিনে নিয়ে যাচ্ছে, তাহলে একটা অর্থনৈতিক গুরুত্ব আছে না হাটের। মানে পণ্যের প্রসার হয়, অর্থাৎ এইভাবে ছোটো একটা হাট হইতে হইতে দেখা যাচ্ছে বড় একটা বাজার হয়ে যাচ্ছে, বা বড় কিছু হয়ে যাচ্ছে, এত পণ্যের প্রসার হচ্ছে। কেন্দ্র সেবা, অর্থাৎ এখানে একটা সেবা পাওয়া যাচ্ছে। ওকে, এবার দেখেন নেক্সট, বাংলাদেশের নগরায়নের ধারণা। কিসের ধারণা? নগরায়নের ধারণা। নগর কি? সাধারণত কোনো একটি জায়গায় উন্নত যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত পানি, বিদ্যুৎ সরবরাহ এবং সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান থাকে, তাহলে তাকে নগর বলে। তো নগরের বৈশিষ্ট্য কি? জায়গাটা উন্নত হইতে হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো হইতে হবে, পর্যাপ্ত পানি থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে এবং সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ অর্থনীতিটা অবশ্যই সমৃদ্ধ হবে। অর্থাৎ নগরের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কি হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, তার জীবন জীবিকার মান অনেক উন্নত হবে, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তো অবশ্যই ভালো হইতে হবে, অর্থনৈতিক দিক থেকে তার স্বাবলম্বী। ওকে, এই সকল এবং হচ্ছে আপনার বিদ্যুৎ থাকতে হবে, অর্থাৎ এইগুলো থাকলে তাহলে আমরা তাকে নগর বলতে পারি। ওকে, নগরের বৈশিষ্ট্যগুলো দেখেন, অধিকাংশ 70-এর বেশি অকৃষিমূলক কর্মকাণ্ডে নিয়োজিত, অর্থাৎ তারা কৃষি কাজ করে না, তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা করে থাকে, ওকে, কেউ বিভিন্ন চাকরি করে থাকে। জনসংখ্যা ঘনত্ব প্রতি কিলোমিটারে 500 বা 500-এর বেশি হইতে পারে। অর্থাৎ নগরের বৈশিষ্ট্য কি? এখানে 1 কিলোমিটারে 500 জন থাকে, অর্থাৎ 500-এর বেশি হইতে পারে, তবে 1000-এর কিন্তু জীবনে বেশি, 1000-এর বেশি কিন্তু হবে না। প্রশাসনিক ব্যবস্থা থাকবে,
তারপর দেখেন মোট অধিবাসী সংখ্যা কমপক্ষে 5,000 জন। কয় হাজার জন? 5,000 জন। নগর পরিচালনার জন্য প্রশাসন ব্যবস্থা থাকবে। এখানে কি থাকবে? প্রশাসন ব্যবস্থা থাকবে। যেমন গ্রামের হাট বাজারে কিন্তু প্রশাসন ব্যবস্থা থাকবে না, কিন্তু এই নগর পরিচালনার জন্য প্রশাসন ব্যবস্থা থাকবে। কেন্দ্রভাবে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকে। উন্নত যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা থাকে। অর্থাৎ নগরের বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। এখানে প্রশাসন থাকবে, তারপর হচ্ছে পানি ও বিদ্যুৎ ব্যবস্থা থাকবে। এই নগরে হচ্ছে আপনার প্রতি কিলোমিটার 500 জন মানুষ বসবাস করবে। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে আমার নগরের বৈশিষ্ট্য। আমরা 5 ধরনের নগর সম্পর্কে জানবো। কয় ধরনের নগর সম্পর্কে জানবো? 5 ধরনের নগর সম্পর্কে জানবো। তার আগে দেখেন নগরায়নের ধারা কেমন? অপরিকল্পিত নগরায়ন, নগরের জনসংখ্যা বৃদ্ধি হার যত তত নগরকেন্দ্রিক মানসিকতা, অর্থাৎ নগরের কী কী সমস্যাগুলো হচ্ছে। অপরিকল্পিত নগর অর্থাৎ যেখানে সেখানে নগর গড়ে তুলছে। নগর জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ নগরে কী হচ্ছে? জনসংখ্যা মূলত বৃদ্ধি হচ্ছে। যত তত নগর অর্থাৎ যেখানেই গড়ে তুলছে। 1 আর 3 প্রায় কিছুটা এক। নগরকেন্দ্রিক মানসিকতা অর্থাৎ কোনো কিছু মানুষ এখন মানুষ চিন্তা করে, ঢাকাতে ধরেন আমরা ঢাকাতে কোনো একটা কারখানা গড়ে উঠেছে, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় তারা কী করবে? ওই জায়গায় আসবে, অর্থাৎ নগরকেন্দ্রিক মানসিকতা। তারা কিন্তু চিন্তা করবে না আমার এলাকায় আমি একটা কোনো কিছু করে কর্ম করে খাই, কিন্তু তারা এটা চিন্তা করবে না। অর্থাৎ তাদের নগরকেন্দ্রিক মানসিকতা থাকবে। ওকে, বাংলাদেশের নগরকে 5 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করা হয়? একটা শহর, একটা নগর, একটা মহানগর, মেগাসিটি, আর একটা হচ্ছে কনজারভেশন। কোনটা কি আমরা এটা দেখব। শহরে হচ্ছে আপনার প্রতি কিলোমিটারে জনসংখ্যা 500 জন হবে। কতজন হবে? 500 জন হবে। ওকে, তাহলে শহরও দেখেন, শহরের জনসংখ্যা 500 জন প্রত্যেক কিলোমিটারে প্রত্যেক কিলোমিটারে 500 জন, এবং মোট জনসংখ্যা থাকবে 1 লক্ষর কম। ওকে, আর নগরে থাকবে জনসংখ্যা থাকবে 1 লক্ষ প্লাস, আর মহানগরে থাকবে 10 লক্ষ প্লাস। ওকে, আর মেগা সিটি থাকবে 50 লক্ষ প্লাস। ওকে, তাহলে কনজারভেশনটা কি? কনজারভেশন হচ্ছে যদি কোনো মহানগর 3-এর সাথে 5-এর কিছুটা কানেকশন আছে, পাশাপাশি অবস্থিত, আমি এখানে লিখি পাশাপাশি অবস্থিত, পাশা ব্যাচেলর পয়েন্টের ওই পাশা না, কিন্তু এটা আরেক পাশা। পাশাপাশি অবস্থিত দুটি মহানগরের আয়তন বৃদ্ধি পেলে পাশাপাশি অবস্থিত দুটি মহানগর আয়তন বৃদ্ধি পেলে তাহলে তাকে বলা হচ্ছে আপনার কনজারভেশন। ওকে, তাহলে 3-এর সাথে 5-এর একটা কানেকশন আছে। তাহলে আমি আগে বোঝা যাচ্ছে, শহর হচ্ছে জনসংখ্যা প্রত্যেক কিলোমিটার 500 জন হবে, এবং জনসংখ্যা মোট ওই শহরে 1 লাখের কম হবে। আর নগর হচ্ছে জনসংখ্যা 1 লাখের বেশি হবে, আর মহানগরে 10 লাখের বেশি হবে, মেগা সিটিতে 50 লক্ষের বেশি হবে, 50 লক্ষ প্লাস। এবং কনজারভেশন হচ্ছে 3-এর সাথে 5-এর কানেকশন আছে। কনজারভেশন বলতে বোঝাচ্ছে যদি দুটি মহানগর পাশাপাশি হয় এবং তাদের আয়তন যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে তাকে বলা হচ্ছে কনজারভেশন। ওকে, এবার দেখেন বাংলাদেশের প্রধান নগর সমূহ আমরা দেখি। ঢাকাতে প্রধান নগর সমূহ, এখানে মোট জনসংখ্যা হচ্ছে 2 কোটির বেশি। মোট জনসংখ্যা কত? 2 কোটির বেশি, 2 কোটি প্লাস। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সংক্ষেপে বুড়িগঙ্গাটা লিখে দিচ্ছে, বুঝে নিন যে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। ওকে, এবার দেখেন ময়মনসিংহ হচ্ছে আপনার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ওকে, ময়মনসিংহে কী কী আছে? ময়মনসিংহ হচ্ছে আপনার জয়নুল আবেদীন সংগ্রহশালা আছে, তারপর হচ্ছে আপনার এখানে আছে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল আছে। নারায়ণগঞ্জ হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
নরসিংদী বস্ত্র শিল্পের জন্য অনেক বিখ্যাত। নরসিংদী হচ্ছে বস্ত্র শিল্পের জন্য অনেক বিখ্যাত। চট্টগ্রাম কর্ণফুলী নদীতে অবস্থিত। কর্ণফুলী নদীতে অবস্থিত এবং এই কর্ণফুলী নদীকে কেন্দ্র করে কিন্তু আপনি অনেক পেপার মিল, কাগজ কারখানাগুলো গড়ে উঠেছে, যেমন চন্দ্রঘোনা পেপার মিল। কুমিল্লা হচ্ছে গোমতী নদীতে অবস্থিত। কুমিল্লাতে কী কী আছে? কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, তারপর হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে, তারপর হচ্ছে আপনার তিতাস গ্যাস ক্ষেত্র আছে। সিলেট হচ্ছে আপনার সুরমা নদীতে অবস্থিত। সিলেটে কী কী আছে? সিলেটে হচ্ছে আপনার তেল ক্ষেত্র আছে, গ্যাস ক্ষেত্র আছে, সিলেট বিশ্ববিদ্যালয় আছে, মানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে। ওকে, তারপর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে। আর কী আছে? সিলেটে হচ্ছে আপনার ওসমান আন্তর্জাতিক বিমানবন্দর আছে। রাজশাহীকে বলা হয় ক্লিন সিটি, অনেক হচ্ছে আপনার পরিষ্কার। রাজশাহী হচ্ছে আপনার অনেক আলাভোলা মানুষ। রাজশাহী হচ্ছে রেশম শিল্পের জন্য বিখ্যাত। কিসের জন্য? রেশম শিল্প। রাজশাহী হচ্ছে পদ্মা নদীতে অবস্থিত। কোন নদীতে অবস্থিত? পদ্মা নদীতে অবস্থিত। রাজশাহীতে প্রচুর আম হয়, মেনলি আম হয় সবচেয়ে বেশি নওগাঁতে। আমরা যেটা জানি সেটা সবচেয়ে, আমরা মনে করি সবচেয়ে বেশি মানে আম মানে রাজশাহীতে হয়, কিন্তু আসলে না, সবচেয়ে বেশি আম হয় নওগাঁতে। ওকে, এছাড়া রাজশাহীতে কী আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ রুয়েট আছে, রাজশাহী মেডিকেল কলেজ আছে, তারপর বরেন্দ্র জাদুঘর আছে। বগুড়া, আমার জেলা বগুড়া মহাস্থান অনেক উল্লেখযোগ্য। বগুড়া মহাস্থান ঘর আছে, বেহুলার বাসর ঘর আছে। বগুড়া মিলে করতোয়া নদীর তীরে অবস্থিত, অর্থাৎ মহাস্থান করতোয়া নদীর তীরে অবস্থিত। ওকে, বগুড়ার দই খাওয়ার জন্য সবাইকে সুস্বাগতম। বরিশাল হচ্ছে কীর্তিনাশা নদীর তীরে অবস্থিত। ওকে, বগুড়াতে কী? বগুড়া অনেক কিছু আছে। হ্যাঁ, সবাই একদিন এসে ঘুরে যাবেন। বগুড়াতে কী না, মেডিকেল আছে, চান্দু স্টেডিয়াম আছে, বিশ্ববিখ্যাত চান্দু স্টেডিয়াম আছে, কিন্তু এখানে খেলা দেয় না ইচ্ছা করে। তারপর হচ্ছে প্রেম যমুনার ঘাট আছে, সবাই এখানে যে প্রেম করে। কত কী নেয় বলেন, 5 স্টার হোটেল আছে, মোহিন। তো কী নেয় আমাদের এখানে? বগুড়াতে আসবেন, আসে ঘুরে যাবেন, অনেক মজা পাবেন। বগুড়ার মানুষজন অনেক ভালো, ছেলে মেয়ে উভয়ই ভালো। যাদের পাত্রে লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, যাদের পাত্র লাগবে আমারে বললে হবে। বাংলাদেশের নগর সময় অতিরিক্ত জনসংখ্যা ও জনিত সমস্যা কী কী? অর্থাৎ কোনো জায়গায় জনসংখ্যা বেশি হইলে কী কী সমস্যা হইতে পারে আমরা ওগুলো দেখি। অপরিকল্পিত নগরায়ন করবে, ঠিক আছে, কিন্তু অপরিকল্পিতভাবে হইলে এখানে একটা বিল্ডিং করবে, এখানে একটা বিল্ডিং করবে, গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখবে যে এইভাবে নিয়ে যাওয়া লাগবে। অর্থাৎ অপরিকল্পিতভাবে নগরায়ন করা এটা যাবে না। শিক্ষাক্ষেত্রে সমস্যা, মানে শুধু নগরায়ন করলেই হবে না, শিক্ষাক্ষেত্রে আমাদের অনেক উন্নতি করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তো আছেই, এটা আমরা সবাই জানি। চিত্ত বিনোদনের অভাব, ঢাকা বা বিভিন্ন শহর বা মহানগরে দেখবেন এখানে কিন্তু শিশুদের জন্য খেলা জায়গা কম বা পার্ক কম। পার্ক মানে তো আমরা খারাপ জায়গায় বুঝি। পার্ক মানে আমরা বুঝি বর্তমানে যেটা বুঝি, পার্ক মানে ছেলে মেয়ে যাবে সেখানে আড্ডা দেবে, ডেটিং করবে। কিন্তু পার্ক মানে হচ্ছে সেখানে বিকেলবেলা বৃদ্ধরা যাবে, হাঁটাহাঁটি করবে, ডায়াবেটিসের রোগী যাবে। তারপর হচ্ছে, তবে কোনো বিএফ যদি ডায়াবেটিসের রোগী হয় তাহলে তারা যাইতে হবে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে পার্কে হচ্ছে ছোটো বাচ্চারা খেলাধুলা করবে, এটা হচ্ছে পার্ক। অর্থাৎ চিত্ত বিনোদনের অভাব। চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তো আজীবন থাকবেই। এবার দেখেন সমস্যার সমাধানগুলো আমরা কীভাবে করব। গ্রামে কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে, অর্থাৎ গ্রাম শুধু নগরকেন্দ্রিক মানসিকতা হলেই হবে না, গ্রামের দিকেও জোর দিতে হবে। শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করতে হবে, শিক্ষা যেখানে যান না কেন শিক্ষা ব্যবস্থা লাগবে। চিকিৎসা ব্যবস্থাও আরও বৃদ্ধি করতে হবে। পর্যাপ্ত বিনোদন তৈরি করতে হবে। জীবনযাত্রার মানে সমতা বিধান করতে হবে, অর্থাৎ শহর ও গ্রামের জীবনযাত্রার যে মান, এটা কী করতে হবে? সমতা বিধান করতে হবে। শহরের মানুষগুলো গ্রামের মানুষ দেখলে নাক ছিটকায়, আবার শহরের মানুষ দেখলে উরি বাবা কি বড় লোক, কি না কি হয়েছে, অর্থাৎ তাদের সমতা নাই। ওকে, এই সমতার বিধানটা আমাদের দরকার। ওকে, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস সমূহ। আশা করি সবাই ক্লাসে উপভোগ করেছেন। আজকে ক্লাসে আমরা কী কী শিখেছি? আমরা মেগা সিটি কেন বলা হয় এটা সম্পর্কে জেনেছি। তারপর আমরা জেনেছি বসতি কী, পল্লী বসতি কী, এগুলো সম্পর্কে জেনেছি। এবং এই নগরায়নের সমস্যার সমাধান কীভাবে করা সম্ভব এগুলো সম্পর্কেও আমরা জেনেছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখাবে। ওকে।
আসসালামু আলাইকুম।